সবাইকে স্বাগত জানাচ্ছি সময় টেলিভিশনের বিশেষ আয়োজন নির্বাচনের পথচলা অনুষ্ঠানে। সঙ্গে আছি আমি হাসান ওয়ালি। শুরুতে জেনে নেব এখনকার প্রধান শিরোনাম। ছুটির দিনেও মনোনয়ন যাচাই, মৃত্যুর কারণে বেগম জিয়ার নির্বাচন কার্যক্রম সমাপ্ত। তারেক রহমান, মির্জা ফখরুল ও জামায়াত আমিরের প্রার্থিতা বৈধ ঘোষণা। বেগম জিয়ার সমাধিতে আজও নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। আপোষহীন নেত্রীর দেখানো পথেই এগিয়ে যাওয়ার প্রত্যয়। গুলশান কার্যালয়ে তারেক রহমান। দেশ জুড়ে শীতের দাপট, বৃষ্টির মতো ঝরছে শিশির, হিমেল হাওয়ায় স্থবির জনজীবন। এ মাসেই তীব্র শৈত্য প্রবাহের পূর্বাভাস। তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। ট্রাম্পের নির্দেশেই ভেনেজুয়েলায় দফায় দফায় হামলা। প্রেসিডেন্ট মাদুরোকে স্ত্রীসহ আটক করে নেওয়া হয়েছে দেশের বাইরে, দাবি মার্কিন প্রেসিডেন্টের। এবং অপার সম্ভাবনা থাকলেও উন্নয়ন বঞ্চিত যশোর। চাষাবাদে এগিয়ে থাকলেও গড়ে ওঠেনি শিল্প কারখানা, নেওয়া হয়নি মেগা প্রকল্প। বঞ্চনার অবসান চান ভোটাররা। যশোরের যশ খেজুরের রস। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কপোতাক্ষ নদ, গদখালির দিগন্তজোড়া ফুলের সুবাস। ব্রিটিশ ভারতের প্রথম জেলা কিংবা মহান মুক্তিযুদ্ধের প্রথম শত্রুমুক্ত জেলা। দর্শক, নির্বাচনের পথচলায় আজকে আমরা যশোরের 8টি উপজেলা নিয়ে গঠিত হয়েছে 6টি সংসদীয় আসন। এই মুহূর্তে আমরা রয়েছি যশোর 3 সদর আসনের বাড়িনগর এলাকায়। এখানে অনেক মানুষকে আমরা পেয়েছি, নানান শ্রেণী পেশার মানুষ এখানে রয়েছেন। তাদের নির্বাচনী ভাবনা সম্পর্কে আমরা জানবো। একই সঙ্গে যশোরের সংকট, সমস্যা এবং সম্ভাবনার গল্পও কিন্তু আমরা তাদের কাছ থেকে শুনবো। আমি শুরুতে একটু কথা বলতে চাই। আমরা জানি যে 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে অনুষ্ঠিত হবে গণভোট। আমি একটু নবীন ভোটারদের সঙ্গে শুরুতে কথা বলতে চাই, যারা এবারই জীবনে প্রথম ভোট দেবেন। ভোটকে ঘিরে আসলে কেমন অনুভব করছেন? এবার একই সঙ্গে যেহেতু গণভোট হবে, আপনার অনুভূতি জানতে চাই। ধন্যবাদ সময় টিভিকে। দেশের একজন সচেতন নাগরিক হিসেবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একই সাথে তরুণ ভোটার হিসেবে আমি এমন একটি নির্বাচন চাই যে নির্বাচনে আমি স্বচ্ছতা এবং জবাবদিহিতা দেখতে চাই যারা এমপি পদপ্রার্থী আছেন। এবং আমি একই সাথে দেখতে চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আপনারা বিগত যে সকল নির্বাচন হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের আমলে, আপনারা দেখেছেন যে দিনের ভোট রাতে হয়। তো আমরা এবার দেখতে চাই যে সর্বসংখ্যক মানুষ জানি নির্বাচনে অংশগ্রহণ করেন এবং আমরা অস্ত্রের লড়াই এবং আপনার অর্থের লড়াই জানি বন্ধ হয়, এটা আমরা দেখতে চাই। কারণ আমরা জানেন যে আমাদের নির্দিষ্ট পরিমাণ একটা অর্থ আপনার নির্বাচন কমিশন থেকে বেঁধে দেওয়া হয়, কিন্তু তার থেকে অনেক বেশি পরিমাণ অর্থ প্রার্থীরা খরচ করে থাকেন। তো এই ক্ষেত্রে আপনি যদি 50 কোটি টাকা খরচ করেন, অবশ্যই আপনি চাইবেন 100 কোটি টাকা ওঠানোর। তো আমরা চাই অর্থের লড়াই, অর্থের ঝঞ্ঝনানি বন্ধ হোক এবং একই সাথে অস্ত্রের লড়াইটা বন্ধ হোক। কারণ আমরা রিসেন্টলি দেখেছি যে আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তিনি প্রতিবাদী কণ্ঠস্বর, দেশপ্রেমিক মানুষ। তিনি তার এই মানসিকতার কারণে তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। জি, আপনি যেরকম বলছিলেন, যাতে করে কোনো ধরনের অস্ত্রের ঝঞ্ঝনানি না থাকে, একই সঙ্গে পেশি শক্তির প্রভাবে যাতে না থাকে। আরেকজন আছেন, এবার তো একই সঙ্গে গণভোট আয়োজন হচ্ছে। ইতিহাসে একই সঙ্গে প্রথম যে জাতীয় নির্বাচন এবং গণভোট সম্পর্কে আসলে কতটুকু জানেন? প্রচারণা কেমন দেখছেন? আসলে গণভোট হলো দেশের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একমাত্র গণতান্ত্রিক পন্থা এবং গ্রহণযোগ্য। আসলে জনগণ এটার মাধ্যমে তার সম্মান এবং তার যে চাওয়া পাওয়া সেটার প্রতিফলন দেখতে চান, গণভোটের মাধ্যমে প্রতিফলন দেখতে চান। অনেক মানুষ কিন্তু এই জায়গাটিতে আছেন। আমরা একটু পেছনে যেতে চাই। এবার একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হচ্ছে। আপনার কাছে একটু জানতে চাই যে সব মিলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? জনপ্রতিনিধি যারা হবেন, আপনার প্রত্যাশা কি? ধন্যবাদ সময় টিভিকে নির্বাচনী পথচলা নামক এত সুন্দর একটা আয়োজনের জন্য। আমি বর্তমান সময়ের একজন তরুণ ভোটার। আমি অবশ্যই চাইব আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে আমাদের ভিতরে সৎ, মেধাবী এবং যোগ্য নেতৃত্ব আসুক, যে শুধু কথার ফুলঝড়ি নয়, যে বরং আমাদের সাথে জবাবদিহিতা নিশ্চিত করবে। সার্বিক দিক যদি আপনি বলেন, সার্বিক দিক চিন্তা করে এখন পর্যন্ত আমাদের কাছে যে জিনিসটা মনে হচ্ছে,
বা আমরা এখন শঙ্কায় আছি। বিগত ফ্যাসিস্ট আমলে আমরা যে নির্বাচনটা দেখেছি যে দিনের ভোট রাতে হইতে, এখন এই শঙ্কা থেকে আমরা বেরোতে পারছি না বা আমাদের মনে সংশয় কাটছে না। তার কারণ আপনারা দেখেছেন যে আমাদের শহীদ উসমান হাদি ভাই যে শাহাদাত বরণ করেছে, এখনও পর্যন্ত আসল খুনির পরিচয় শনাক্ত বা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদেরকে বিশেষভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তা নিশ্চিত যাতে হয় সেই দাবি তিনি করছেন। অনেক আরও মানুষ কিন্তু আছেন। আমি আরেকজনের কাছে একটু যেতে চাই, আপনার কাছে একটু জানতে চাই যে আপনি নিশ্চয়ই প্রথম ভোটার, কেমন বোধ করছেন এবং নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ মোটামুটি এখনও ভালো। নির্বাচন আশা করি এবার ভালো হবে, সুস্থ হবে, ফেয়ার ভোট হবে। আশা করছেন যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আরও অনেক মানুষ এখানে রয়েছেন, আজকে আমরা কথা বলতে চাই। আমরা জানি যে সারা বাংলাদেশে যেই সবজি যায় সেই চাহিদা কিন্তু আসলে যশোর থেকে 60% উৎপাদন হয় এবং একই সঙ্গে যশোরকে বলা হয় ফুলের রাজধানী। এখানে অনেক মানুষ আছেন, আমি কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে যশোরকে বলা হয় ফুলের রাজধানী হিসেবে বলা হয়, সেই জায়গায় এই ব্যবসা প্রসার আসলে আরও কীভাবে সম্ভব, সেটি কি সরকারের তরফ থেকে সঠিকভাবে এটি দেখাশোনা হচ্ছে কিনা? ধন্যবাদ সময় টিভিকে। আপনি নিশ্চয় জানেন যশোরের গদখালি হচ্ছে এখন ইতিমধ্যে ফুলের রাজধানী হিসেবে খ্যাতি হয়েছে। এই গদখালি থেকেই বছরে প্রায় 15 কোটি টাকার ফুল এখানে বিক্রি হয়। এই ফুল সংরক্ষণ করার জন্য সরকারিভাবে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি এবং সরকারিভাবে অচিরেই এই ফুল সংরক্ষণের জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এই ফুলকে সংরক্ষণের জন্য সরকারিভাবে পদক্ষেপ অত্যন্ত প্রয়োজন। আপনি এটাও জানেন যে এই গদখালিতে যে ফুলের ব্যবসা অত্যন্ত প্রসার লাভ করেছে, এটা কিন্তু এলাকার জনগণের কিন্তু ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছে। সরকারি কোনো সেরকম কোনো উদ্যোগ কিন্তু সেখানে কিন্তু নেওয়া হয়নি। ইতিমধ্যেই আপনি এও জেনেছেন এই জায়গার ফুল বাংলাদেশ ছেড়ে কিন্তু দেশের বাইরেও কিন্তু যাচ্ছে, দেশের বাইরেও যাচ্ছে, কিন্তু সরকারি তরফ থেকে এটি সংরক্ষণ করার কোনো ধরনের কোনো মানে সেরকম কোনো উদ্যোগ এখানে কিন্তু নেওয়া হয়নি। মানে যেই পরিমাণ করা দরকার ছিল সেই পরিমাণ কিন্তু এখানে কিন্তু সেটা করা হয়নি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছেন যে ফুলের সংরক্ষণের ব্যবস্থা যদি আরও করা যায় সেটা আরও বেশি বিশ্বব্যাপী সমাদৃত হবে। আপনার কাছে একটু জানতে চাই যে এই যে বাজারটিতে আমরা দাঁড়িয়ে রয়েছি বাড়িনগর বাজার, এখান থেকে প্রচুর সবজি ব্যবসায়ী এখানে সবজি আনেন এবং দেশের 60% সবজি এই জায়গাটিতে আসলে তারা কাভার করেন, অর্থাৎ এটি পাঠানো হয়। সবজি নিয়ে আসলে এই জায়গাগুলোতে সরকারের পদক্ষেপ কেমন আছে আরও বেশি বিস্তৃত করার জন্য? ধন্যবাদ সময় টিভিকে। আমি ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকার মানুষকে যারা এবং সময় টিভির কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে এই বাড়িনগর বাজার একটা কাঁচা বাজার, সবজির বাজার এবং নামকরা বাজার। এখানে কৃষকরা বিভিন্ন সময় লস খেয়ে থাকে। তবে এখানে যদি কোল্ড স্টোরের ব্যবস্থা করে সরকার, তাহলে আমাদের এই কৃষক যাতে লাভবান, লসের পরিমাণ থেকে লাভবানের পরিমাণটা একটু বেশি হয়। আগামী দিনে আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যিনি সরকার গঠন করবেন অনিন্দ ইসলাম আমিদ, ইনি জি ধন্যবাদ। আপনি বলছেন যে আগামী দিনে যারা জনপ্রতিনিধি হবেন তারা এই বিষয়গুলো দেখবেন, তেমন প্রত্যাশার কথা বলছেন। আমরা আরও কয়েকজন সঙ্গে কথা বলতে চাই, মূলত কৃষি নিয়ে একটু কথা বলতে চাই। যে এই বাড়িনগর বাজারে তো প্রচুর পরিমাণে সবজি সারা দেশে উৎপাদন করা হয়, কৃষির ব্যাপারে আসলে সরকারের পদক্ষেপটি আসলে এতদিন পর্যন্ত আপনারা কেমন দেখেছেন আসলে? জি আমি ধরবো ছোট করে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সময় টিভিকে। কৃষি প্রধান এলাকা এটা, কৃষি উৎপাদনে যে খরচ হয় তুলনামূলকভাবে বিক্রি করে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আমরা চাচ্ছি যে সরকার যদি এই কৃষিপণ্য বাইরে রপ্তানি করে তাহলে দামও বৃদ্ধি পায়, কৃষকরাও উন্নত মানের দাম পায়। আর সেই সাথে সাথে উৎপাদনের তুলনায় খরচ বেশি হয়ে যায়। উৎপাদন করতে যে কীটনাশক বা রাসায়নিক, এটা যদি সরকার ভর্তুকি দিয়ে কৃষকের সাহায্য করে তাহলে এখানে উৎপাদন আরও বৃদ্ধি পাবে, কৃষক উন্নত হবে, ইনশাল্লাহ এখানে আরও লোকের চাহিদাও মিটবে। আপনি প্রণোদনার কথা বলছেন, আমরা যে সেটা শুনছিলাম যে প্রণোদনা পেলে পরে কৃষকরা আরও বেশি আসলে এই জায়গাটিতে অনেক বেশি উন্নতি করতে পারবে, তেমন কথা বলছেন। আমরা আরেকজনের কাছে একটু জানতে চাই ছোট করে যে যশোর তো আসলে একই সাথে কৃষি ফুল এত বেশি সমৃদ্ধ, সরকারের তরফ থেকে প্রণোদনা জায়গাগুলো আসলে কীরকম? অনেক অভিযোগ করছেন যে সঠিকভাবে পায় না। ধন্যবাদ সময় টিভিকে। যশোর জেলার সদর থানার 1 নম্বর হৈবতপুর ইউনিয়নের প্রাণকেন্দ্র বাড়িনগর বাজার। এই বাড়িনগর বাজারের প্রাণকেন্দ্র বলা চলে আমাদের এই সবজি হাট। এখানে এই এলাকায় আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, কৃষি অনেক সবজি এখানে উৎপাদন হয় সারা বাংলাদেশে এটা রপ্তানি হয়। আমরা চাই যে গভর্নমেন্ট এটার উপরে
তবু আরও বেশি বেশি ভর্তুকি দিক, যাতে কৃষকরা তারা তাদের উৎপাদিত ফসল এটা বাজারজাত করে তারা লাভবান হয়। লাভবান হতে পারে সেই আন্তরিকতা যাতে থাকে সেটি কথা বলছেন। আমি অনেক মানুষ আমাদের এই জায়গাটিতে রয়েছেন, আমি একটু কথা বলতে চাই যোগাযোগ ব্যবস্থা নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু এই কৃষি পণ্য পরিবহনের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার কাছে ছোট করে একটু জানতে চাই যে সড়ক পথে তো দেখলাম আমরা বেহাল দশা, আসলে এটি আসলে নিশ্চয় আপনাদের দাবি রয়েছে, সরকারের তরফ থেকে আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়? ধন্যবাদ সময় টিভিকে। আমাদের এই রাস্তার যে অবস্থা, সেই অবস্থায় আমাদের কাঁচামাল সবজি নিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হয় এবং আমরা সময়তে পৌঁছতে পারি না। এই কারণে আমাদের সরকারের কাছে একটা অনুরোধ, যে সরকারই আসবে আমরা তাদের কাছে অনুরোধ যোগাযোগ ব্যবস্থা ভালো করার জন্য আর কি। আর আমাদের এই সবজি কৃষকদের বাঁচানোর জন্য, কৃষক ভালো করার জন্য যদি কিছু মাল কোল্ড স্টোর মানে হিমালয় ঘর করার জন্য এবং আন্তর্জাতিক বিমানবন্দর যদি এখানে হয়, আমি একজনই আছে কাঁচামাল বিদেশে আমি পাঠাই, কিন্তু আমাদের এই মালটা এখানে ঢাকায় যেতে যে যোগাযোগ অবস্থা ভালো না বলে আমাদের মালগুলো নষ্ট হয়ে যায়। এই কারণে যদি আমাদের যশোর আন্তর্জাতিক বিমানবন্দর যে সরকার সেটি করে, তাহলে আমাদের সবজির জন্য এবং কৃষকের জন্য অনেক উন্নতি হবে। বলছেন যে বিদেশে পাঠানোর ক্ষেত্রে এটি সহায়ক ভূমিকা রাখবে। আমি আরেকটু জানতে চাই যে যশোর তো একই সঙ্গে সড়ক, রেল এবং আকাশপথ সব ধরনের পথই রয়েছে, এরপরেও আসলে এই দশাটি কেন আসলে যোগাযোগ ব্যবস্থায়? আচ্ছা, আমরা আরেকজনের কাছে একটু যেতে চাই যে যেটি বলছিলাম যে আমরা সড়ক, রেল, আকাশপথ সব রকমের ব্যবস্থা তো এখানে রয়েছে, মূল সংকটটি আসলে কোথায় যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে? ধন্যবাদ সময় টিভিকে এবং উপস্থিত এখানে যারা আমাদেরকে শুনছেন এবং টিভি সেটের সামনে যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে যশোর একটি প্রাচীন জেলা, আপনারা জানেন। শুধু যশোর যে মানুষগুলো বা পার্শ্ববর্তী জেলার লোকগুলো যে যাতায়াত করে যশোরের উপর দিয়ে, শুধু তাই না, এটা একটি আন্তর্জাতিক রাস্তা। যে পরিমাণ আমরা জানি আমাদের এই রোডগুলোর উপর দিয়ে যে প্রতিদিন যে পরিমাণ চাপ পড়ে, আসলে সেইভাবে আপনার উন্নয়নমূলক কাজ আমরা বিগত সরকারের আমলগুলোতে আমরা দেখি নাই। যতটুকু আমাদের সংস্কার করা প্রয়োজন, একটি রাস্তা একবার কমপ্লিট হয়ে গেলে তো এমন তো না এটা আজীবন চলবে, এটা তো নিয়মিত সংস্কারেরও প্রয়োজন আছে। কিন্তু আসলে আমরা সময় অনুযায়ী আমরা কখনোই আমরা রাস্তাগুলোকে সংস্কার হতে দেখিনি। আপনারা একটু জানতে চাই যে এখন আসন্ন নির্বাচনে যারা প্রার্থী হয়েছেন তাদের ইশতেহারে কি এই সমস্যাগুলো উল্লেখ করা আছে? এটা তো অবশ্যই আমার মনে হয়, আমি ব্যক্তিগতভাবে সবার ইশতেহার তো জানা নাই, তবে এইটুকু আমি বিশ্বাস করি, একটি সুন্দর রাষ্ট্র বা একটি সুন্দর দেশ গড়ে তুলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টাই হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। যোগাযোগ ব্যবস্থা যদি আপনার ঠিক না থাকে, শুধু আপনার কৃষিপণ্য বা এদিক থেকে ওদিকে নিয়ে যাওয়াটাই শুধু না, আপনি দেখেন চিকিৎসা ব্যবস্থাটাও তো ভেঙে পড়বে। আমাদের যখন একটা গুরুত্বপূর্ণ বা একটা জটিল রোগীকে আমরা রেফার করি খুলনাতে বা ঢাকাতে, সেখানেও যদি যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকে, তো সেখানে আমরা আসলে সঠিক সময়ের মধ্যে রোগীকে ওখানে পৌঁছাই দিতে পারবো। রোগী পৌঁছাতে পারবে না নিশ্চয়। আমরা চিকিৎসা নিয়ে আবারও আসবো। আমি একটু কথা বলতে চাই, আসলে আমরা জানি যে যশোরকে বলা হয়, একটি সম্ভাবনা ছিল যে তৃতীয় বাণিজ্যিক নগরী গড়ার একটি সম্ভাবনা ছিল যশোর। একই সঙ্গে সবচেয়ে বড় স্থলবন্দর রয়েছে যশোরে, বেনাপোল আমরা জানি, নৌবন্দর রয়েছে নওপড়ায়, সব কিছু মিলে যশোরের সেই জায়গাটি কেন আসলে এখন পর্যন্ত হচ্ছে না? আপনার কাছে একটু জানতে চাই, আপনার নাম পরিচিত ছোট করে একটু জানি পড়ে। ধন্যবাদ সময় টিভিকে। আমি সভাপতি যশোর প্রেস ক্লাব। আমাদের যে বন্দরে যে আমদানি রফতানি, এই আমদানি রফতানি এখন ৩৬শে জুলাইয়ের পরে আস্তে আস্তে প্রায় ঝিমিয়ে পড়েছে, কারণ ভারত আমাদের বিরুদ্ধে যেভাবে কাজ করছে এবং আমাদেরকে ভিসা দিচ্ছে না, আমাদের হাই কমিশনের পরে আক্রমণ করতেছে, তারপরে বাংলাদেশও ভিসা দেওয়া বন্ধ করেছে, যার কারণে এই বাণিজ্য প্রায় হচ্ছেই না ভারতের সাথে। এই অবস্থায় আছে। আমরা ভারতের সাথে বাণিজ্য না হলেও আমি মনে করি যে আমাদের পরপর গত বছর ৩৬শে জুলাইয়ের পরে পরপর 2টি ঈদ গেছে, কিন্তু ঈদে কিন্তু কেউ অভাব বোধ করে নাই যে ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান কাপড় না পরলে আমাদের ঈদ হবে না। এরকম কোনো সমস্যা আমাদের হয়নি এবং ভবিষ্যতেও আমাদের হবে না। একই সঙ্গে আমরা তো জানি তো ইপিজেড একটি প্রতিষ্ঠা হতে যাচ্ছিল, সেটির কার্যক্রম আসলে কতটুকু আছে এবং সব মিলে যশোরের ব্যবসায়ীদের অবস্থানটা কীরকম? ইপিজেডের জায়গা নেওয়া হয়েছে, ইপিজেডের জায়গা নেওয়া হয়েছে, বেসিকের জায়গা নেওয়া হয়েছে, এগুলো কাজ চলমান আছে। আশা করা যায় নির্বাচনের পরে এইগুলো কাজ শুরু হবে এবং এখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে এবং যশোরে বিশেষ করে পার্টসের ব্যবসা একমাত্র সারা বাংলাদেশের মধ্যে যশোরই সারা বাংলাদেশে পার্টস সাপ্লাই দেয়।
জি ধন্যবাদ আপনাকে। যেরকমটি আসলে আমরা শুনছিলাম যে এখানে মোটর পার্টসের একটি ব্যবসা খুবই সামনের দিকে এগিয়ে যাওয়ার মতো রয়েছে, অর্থাৎ সম্ভাবনাময় জায়গায় রয়েছে। সেসব কিছু তারা প্রত্যাশা করছেন যে আগামী দিনে যারা সরকারে আসবেন তারা যদি আসলে গুরুত্ব দেন এই জায়গাগুলোতে, তাহলে আসলে যশোর আরও অনেক বেশি এগিয়ে যাবে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জুয়েল মৃধা, যিনি যশোরের প্রতিনিধিত্ব করছেন সময় টেলিভিশনকে। আপনার কাছে একটু জানতে চাই, আমরা কৃষি নিয়ে কথা বললাম, ফুল নিয়ে কথা বললাম, সড়ক ব্যবস্থা নিয়ে কথা বললাম, অর্থনৈতিক অবস্থানের কথা বললাম, অর্থাৎ যে তৃতীয় বাণিজ্যিক নগরীর যে সম্ভাবনা যশোরের কথা বলা হয় সেটি নিয়ে কথা বললাম। সব কিছু মিলে কিন্তু মানুষের অনেক অভিযোগ শুনছি। এই জায়গাগুলোতে আসলে প্রশাসন আসলে কেমন কাজ করছে, আপনার দৃষ্টিতে কেমন দেখছেন? আচ্ছা, আমরা যশোর কিন্তু একটি প্রাচীন শহর এবং এই শহরের সম্ভাবনা ছিল অনেক। এটা তৃতীয় বাণিজ্য নগরী হওয়ার মতো সম্ভাবনা ছিল। এর চতুর্দিকের যোগাযোগ ব্যবস্থা কিন্তু সেই রকমই অনেক দিন ধরে এটা রয়েছে, কিন্তু রাষ্ট্র কখনো এটাকে ওইভাবে ইউটিলাইজ করেনি। বৃহত্তর যশোরকে ভেঙে ভেঙে অনেকগুলো জেলা করা হয়েছে, প্রশাসনিক জেলা করা হয়েছে, কিন্তু যশোরের উন্নয়নে কোনো ভূমিকা রাখা হয়নি। আপনাকে বলে রাখি যে আমাদের দুটো বন্দর আছে, একটি স্থলবন্দর, একটি নৌবন্দর। আমরা প্রতি বছর প্রায় 4.5 কোটি টাকা সরকারকে রাজস্ব প্রদান করেছি, কিন্তু এই জেলায় যে উন্নতি হওয়ার দরকার ছিল তার কোনো কিছুই হয়নি। গত 17 বছর ধরে যশোর শহরের চারপাশের যে রাস্তাগুলো আছে প্রতিনিয়ত 17 বছর ধরে লাগাতার কাজ চলতেছে। এই রাস্তা কিন্তু কখনো পরিপূর্ণ নির্মাণ হয়নি। এক পাশ নির্মাণ হয় আর এক পাশ বন্ধ হয়ে যায়, এবং এর আশপাশের জেলাগুলোকে এমনভাবে করা হয়েছে। এবং আমাদের যারা জনপ্রতিনিধি ছিল বিগত 17 বছরে, তারা আমরা আমাদের যশোরকে নিয়ে কখনো সংসদে কোনো আলোচনায় অংশগ্রহণ করতে দেখিনি, যশোরের উন্নয়নের জন্য কথা বলতে দেখিনি, বা যশোরে কি প্রয়োজন সেটা নিয়ে কথা বলতে দেখিনি। অনেক আগে একজন নেতা ছিল এই যশোরের মানুষ, তিনি একটি জাতীয়তাবাদী রাজনৈতিক দলে, তিনি এত কাজ করেছেন। আপনার কাছে আবার আসবো, ধন্যবাদ। আপনি যখন আসলে বলছিলেন যে যারা জনপ্রতিনিধি ছিলেন তারা সেভাবে উদ্যোগ নেয়নি, তেমন কথা কিন্তু বলছেন আমাদের যশোরের প্রতিনিধি জুয়েল মৃধা। তিনি যশোরের সমস্যা, সংকট এবং সম্ভাবনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে এসে কথা বলবো। ঐতিহ্য আর সম্ভাবনার এক অনন্য মিশ্রণ যশোর। 24.5 লাখ ভোটারের এই জেলার প্রায় 50% মানুষের প্রধান পেশা কৃষি, 41% সেবা এবং 9% শিল্প খাতে কর্মরত রয়েছেন। ভৌগোলিক অবস্থানের কারণে ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি আদর্শ স্থান এ যশোর। ধান, সবজি, মাছ ও ফুল চাষে উদ্বৃত্ত জেলা হলেও বরাবরই বঞ্চিত এ জেলার কৃষকেরা। এতে করে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য, সৃষ্টি হয়নি কর্মসংস্থানের। পাশাপাশি এ জেলায় বিমানবন্দর, স্থলবন্দর, নৌবন্দর, রেল যোগাযোগ সহ চতুর্মুখী সড়ক যোগাযোগ ব্যবস্থা রয়েছে। এমন অবকাঠামো নিয়ে তৃতীয় বাণিজ্য নগরী হয়ে ওঠার সুযোগ থাকলেও তা কাজে লাগানো হয়নি। গড়ে ওঠেনি কোনো শিল্প কারখানা, নেওয়া হয়নি কোনো মেগা প্রকল্প। সম্ভাবনা থাকলেও এগোয়নি শিক্ষা, স্বাস্থ্য খাত ও পর্যটন খাত। দীর্ঘদিনের এই বঞ্চনা নিয়ে অসন্তুষ্ট যশোরের সব শ্রেণী পেশার মানুষ। দাবি থাকবে যাতে কৃষকরা একটা কার্ড পায়, যে কার্ডের মাধ্যমে সব কিছু মানে সার, কীটনাশক এবং কোনো দুর্যোগ যখন হবে তখন ওই কার্ডের মাধ্যমে আমরা সব কিছুই পাবো। জেলায় যে রোগীর চাপ এখানে সংকুলন হয় না, যার কারণে কিন্তু রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। আগামী দিনে যে সরকারি আসুক না কেন, তাদের কাছে আশা এবং প্রত্যাশা রাখি যশোরকে তারা পর্যটন হিসেবে গড়ে তোলার জন্য বিবেচনায় নেবেন। মেগা প্রকল্প, আমাদের গ্যাসের লাইন, আমাদের বিশেষ করে যে এই অঞ্চলের কানেক্টিভিটি, আমাদের কন্টেইনার টার্মিনাল, সব কিছু মিলে যদি এইগুলো সাপোর্ট দেওয়া চাই, অবশ্যই যশোর বাংলাদেশের সামরিক অর্থনীতিতে অবদান রাখবে। উন্নয়ন গবেষকরা বলছেন, যশোরের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে প্রথমত প্রয়োজন একটি সমন্বিত শিল্পনীতি। পাশাপাশি অবকাঠামো উন্নয়ন সহ প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক উদ্যোগ নিলে ঘুরে দাঁড়াতে পারে এ জেলা। যশোরের ইন্ডাস্ট্রি ডেভেলপ করুক, এখানে প্রত্যেকটা যে শিল্প আছে, ক্ষুদ্র কুটির শিল্প আছে, এখানে যতগুলো শিল্প আছে, শিল্প কারখানার বিকাশ ঘটে। যশোরের আসল সুবিধা যেন সারা বাংলাদেশ পাই, তথা আমরা যেন উন্নয়ন বঞ্চিত না হই। মহাকবি মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত যশোরের মূল জনসংখ্যার 35% নারী পুরুষ এখনও অর্থনৈতিক কর্মকাণ্ডের বাইরে, যাদের বয়স 15 থেকে 24 বছর। মূল কর্মক্ষম জনগোষ্ঠীর সঙ্গে এ জনগোষ্ঠীকে কাজে লাগাতে পারলে এ অঞ্চলের মানুষের জন্য খুলতে পারে নতুন সম্ভাবনার দ্বার। সময় সংবাদ, যশোর।
সহকর্মী জুয়েল মৃধার তৈরি করা প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে যশোরের নানান সমস্যা সংকটের কথা যেমন রয়েছে, একই সঙ্গে সম্ভাবনার কথাও কিন্তু রয়েছে। আমরা আরেকটু কথা বলতে চাই, যশোরকে যেরকম বলা হয় তৃতীয় বাণিজ্যিক নগরী হওয়ার যে সম্ভাবনার কথা যশোরকে বলা হয়, একই সঙ্গে আমরা একটু আগে কথা বলছিলাম যে বেনাপোল সর্ববৃহৎ স্থলবন্দর, একই সঙ্গে নৌবন্দর, এত সম্ভাবনা যশোরের, ব্রিটিশের প্রথম জেলা, ব্রিটিশ ভারতের এত সম্ভাবনা থাকার পরেও আসলে অর্থনৈতিকভাবে অগ্রসর হতে যশোর এত পিছিয়ে কেন আসলে? আসলে মোটা দাগে যে কথাটি বলছেন যে যশোর আসলে পিছিয়ে কেন, এই যশোর অনেক কারণেই বিখ্যাত। আপনারা জানেন শত্রুমুক্ত প্রথম জেলা যশোর। অর্থনৈতিক যে বিষয়টি আপনি বলছেন, আমরা এখানে আজকে দাঁড়িয়ে আছি হৈবতপুর ইউনিয়নে বাড়িনগর কাঁচা বাজারে। এখানে আপনারা জানেন সবজি উৎপাদন এলাকা। এখানে বাংলাদেশের 64 জেলায় এখান থেকে সবজি রপ্তানি হয়। প্রায় 5 থেকে 6 হাজার কোটি টাকার সবজি এখান থেকে মানে উৎপাদিত হয়। আজকে এইখানকার চাষিরা যে সবজি উৎপাদন করে, সেই সবজি এখানে যদি বাজার যখন কমে যায়, দাম কমে যায়, অথবা অনাবৃষ্টিতে যখন নষ্ট হয়, তো যখন বাজার কমে যায় আসলে এই সবজিগুলো রাখার কোনো জায়গা থাকে না। কৃষকরা তখন ওই যে অনেক তাদের খরচ পড়ে অনেক বেশি, অনেক সময় দেখা যায় যে একেবারে বাজার শুয়ে পড়ে। সেই জায়গাতে যদি এখানে একটা সবজি কোল্ড স্টোর হতো তাহলে কৃষক লাভবান হতো, দেশ লাভবান হতো। এখান থেকে বছরে অনেক কোটি টাকা সরকারের কোষাগারে যাচ্ছে, অথচ উন্নয়নের সেই ছোঁয়া বলতে 17 বছর আমরা কিছু দেখছি না। আজকে আমি যদি আপনার এখানে বলি, যশোর উন্নয়নের যে কারিগর ছিল তিনি কিন্তু এই কাঁচা বাজারটা তৈরি করেছেন। তিনি এখানে অনেকগুলো বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই পাশেই অবস্থান করেছেন। এখানে অনেকগুলো কলেজ, অনেকগুলো স্কুল, অনেকগুলো রাস্তা। গত 16 বছরে কি এখানে মোটা দাগে কোনো উন্নয়ন? আপনি বলছেন যে হিমাগারটি প্রতিষ্ঠার আপনাদের মূল দাবি। আমাদের মূল দাবি হিমাগার। 17 বছরে আসলে মানুষ মানে কোনো কিছুই পায়নি, উন্নয়নের কোনো ছোঁয়া। আপনি জানেন যে আমার এখানে 27টি গ্রাম, সেখানে রাস্তা চলাচল এত অসুবিধা জনগণের, যেখানে সবজি নির্ভর এলাকা, প্রতিনিয়ত প্রতিদিনকে মানুষকে বাজারে নিত্য দৈনন্দিন হিসাবে নিয়ে আসতে হয়, কিন্তু তাদের যাতায়াত ব্যবস্থা এত খারাপ যে তারা চলতে পারে না। ব্যবসায়ীদের অসুবিধা হচ্ছে, পণ্য পরিবহনে অসুবিধা হচ্ছে, যেমনটা আসলে বলছিলেন। আমরা আরেকটু কথা বলতে চাই অর্থনীতি নিয়ে। এখানে অনেক মানুষ আছেন, বয়োজ্যেষ্ঠরা রয়েছেন, যারা একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে বাজারটিতে আমরা রয়েছি, এখানে সবজির বৃহৎ আড়ত, এত কিছু থাকার পরেও আসলে এটি বাংলাদেশে আরও বেশি ছড়িয়ে যাচ্ছে না কেন? মূল সমস্যাটি কোথায়? প্রশাসনের তদারকি কীরকম দেখেন আসলে আপনারা? তদারকি এই আমাদের বাজারটা এখানে ধরেন আমাদের 27টি গ্রাম, এরা প্রায় গ্রাম শাকসবজি তৈরি করে আর কি। যে বাজার থেকে শাকসবজি নিয়ে আসে, তো এরা বিক্রি করার পরে যে ব্যাপারে যারা কেনে, এরা কোনো নিতে পারে না, না তো এখানে হলো পচে, এক জায়গায় পচে থাকে, ওইটা পরবর্তীতে সে বিক্রি করতে পারে না। এই জন্য আমরা এখানে একটা কোল্ড স্টোরেজ চাই আমরা। জি, হিমাগারের কথা কিন্তু বারবার উঠে আসছে আসলে, যে কোল্ড স্টোরেজ সরকারের পক্ষ থেকে তদারকিতে যদি এটি হয়, সে হলে তাহলে আরও বেশি কাজ করতে পারবে, সেটি শুনছি। আমরা একটু কথা বলতে চাই শিক্ষা ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, বিনোদন নিয়ে, নিরাপত্তা নিয়ে, সব কিছু নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে অনেক মানুষ রয়েছেন, নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আমি একটু আসতে চাই শুরুতে আপনার কাছে, যে যশোরে তো আমরা জানি যে একটি মেডিকেল কলেজ রয়েছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে। সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থার আসলে কী অবস্থা? ধন্যবাদ সময় টেলিভিশনকে। আসলে যশোরের শিক্ষা ব্যবস্থা বরাবরই অবহেলিত অবস্থার ভিতরে রয়েছে। আমরা জানি 91 সালের থেকে 96 সাল পর্যন্ত যশোরের শিক্ষার উপরে অনেক কাজ করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেমন তৈরি করা হয়েছিল, এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো কিন্তু উন্নয়ন করা হয়েছিল। এরপরে 96 সালের পরে আমরা দেখছি যে অনেক দিনই আর কোনো কাজকর্ম যশোরের শিক্ষা ডিপার্টমেন্টে হয় নাই। 2001 সালে আমরা দেখছি যে শিক্ষার উপরে যশোরে অনেক কাজ করা হয়েছে। এর ভিতরে আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে যশোরে। আমরা দেখেছি আমাদের যে মেডিকেল কলেজ, হসপিটাল, এটা কলেজ পর্যন্ত চালু হয়েছে, হসপিটালটি এখনও চালু হয়নি। হসপিটালটি এখনও চালু হয়নি, যার ফলে মানুষের একটি দুর্ভোগ রয়েছে। আমি শিক্ষা নিয়ে আরেকটু কথা বলতে চাই, যে শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা শুনছিলাম। যশোর যত আধুনিক জেলা, অনেক আগের জেলা, সেই তুলনায় কি শিক্ষা ব্যবস্থা খুব বেশি এগিয়েছে? আপনার মতামতটা কি? জি, আমার মতামত হচ্ছে ব্রিটিশ আমলের প্রথম জেলা হচ্ছে যশোর। এই প্রাচীনতম ঐতিহ্যবাহী এই যশোরে শিক্ষা ব্যবস্থায় যে অগ্রগতি হওয়ার কথা ছিল, সে অগ্রগতি হয়নি। যে কথা বলছিলাম যে 91 থেকে 96 সাল পর্যন্ত যশোরে মাধ্যমিক, কলেজ
প্রাইমারি পর্যায়ে যে উন্নতি সাধিত হয়েছিল সেটা আবার পরে থমকে গেছিল। আবার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যশোরে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে, তার ভিতরে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর মেডিকেল কলেজ সহ আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠিত হয়েছে এবং উন্নতি হয়েছে, কিন্তু যে পরিমাণ হওয়া দরকার সেটা হয়নি এবং বিগত 17 বছরে সেই উন্নয়নের যাত্রাটা থেমে গিয়েছে। যে পরিমাণে শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হওয়ার কথা সেটি হয়নি। আমি আপনার কাছে একেবারে স্পেসিফিক জানতে চাই যে কোন বিষয়গুলো গুরুত্ব দিলে পরে শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি হবে যশোরে? যেমন যশোরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় করতে হবে, যশোরের শিক্ষার মান উন্নয়নের জন্য যদি একটা শিক্ষা ইনস্টিটিউট করা হয় খুবই গুরুত্বপূর্ণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু উঠে আসছে, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথা কিন্তু আসলে আমরা জানি। তিনি বলছেন যে একটি জেনারেল পাবলিক বিশ্ববিদ্যালয় যদি হয় সেটা আসলে যশোরের যে শিক্ষা ব্যবস্থার মান সেটি আরও বেশি উন্নত হবে, তেমন কথা কিন্তু আমরা শুনছি। আমরা একটু কথা বলতে চাই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, স্বাস্থ্য নিয়ে একটু কথা বলতে চাই। আমরা জানি যে যশোরে একটি হসপিটাল রয়েছে 250 শয্যা বিশিষ্ট এবং একই সাথে অনেক বেশি প্রাইভেট মেডিকেল যে ক্লিনিক সেইগুলো রয়েছে। আপনার কাছে একটু জানতে চাই যে সার্বিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার কী দশা? ধন্যবাদ সময় টিভিকে। আসলে যশোরে সরকারিভাবে যে চিকিৎসাটা দেওয়া হয় ভর্তি রোগীর ক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 250 শয্যা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে যে ডাটা আছে সেটা আমরা জানি আমাদের প্রতিদিন 850 থেকে 900 রোগী ভর্তি হয়। এইটা দূর করাটা খুবই বেশি দরকার আমার কাছে বলে মনে হয়। আমাদের যশোর মেডিকেল কলেজে যেটা একটি পূর্ণাঙ্গ হাসপাতাল কেন, এক শয্যা একটা বিশিষ্ট হাসপাতালও গত 17 বছরে সরকার করে যেতে পারেনি। বিগত সরকার এটা করার উদ্যোগও গ্রহণ করতে আমরা তাদেরকে দেখিনি। আমরা চাই একটি পূর্ণাঙ্গ কমপক্ষে 500 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল করা, এবং যশোর যেহেতু একটি প্রাচীন জেলা, আমাদের পার্শ্ববর্তী অনেক জেলা থেকে রোগী আসে, তো আমাদের একটি এখানে ডায়ালিসিস সেন্টার প্লাস একটি ক্যান্সার সেন্টার এবং আমাদের পূর্ণাঙ্গ একটি আইসিইউ সেবা ব্যবস্থা চালু করা। এবং আরও একটি যেটা আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, আমাদের যশোরে একটি বার্ন ইউনিট হওয়া খুব দরকার। এবং খুবই রিসেন্টলি আমরা এটা জানতে পারছি যে বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক মানের ফরেন্সিক ল্যাব হবে। যেহেতু এটা আমাদের খুলনাতে হবে, কিন্তু খুলনাতে যাতায়াত ব্যবস্থা আপনি জানেন আমাদের যশোরের এই পাশেই বেশ কয়েকটি জেলা আছে। খুলনা বিভাগের যতগুলো জেলা তার মধ্যে সর্বোচ্চ জেলা আমাদের যশোরের উপর দিয়ে খুলনায় যেতে হয়। তো যাতায়াত ব্যবস্থার কারণে আমার কাছে মনে হয় ওই ফরেন্সিক ল্যাবটি যেটা আন্তর্জাতিক মানের সরকারের পক্ষ থেকে করার কথা, ওটা যদি যশোরে করা যায় তাহলে আমার মনে হয় আর পার্শ্ববর্তী জেলাগুলোর মানুষগুলোর যাতায়াতের জন্যও সুবিধা হবে এবং সকলের জন্য এটা সুন্দর হবে বলে মনে করি। এবং এখন তো খুলনায় যাওয়ার চেয়ে তো ঢাকা যাওয়া বেশি সহজ। হ্যাঁ, খুলনায় যাওয়ার চেয়ে ঢাকায় যাওয়া বেশি সহজ, কিন্তু আসলে বিষয়টা বলতে যতটা সহজ করাটা অতটা সহজ না। ঢাকায় যেতে গেলে সাথে কে থাকবে, অনেক কিছু নিয়ে যাওয়া, তারপরও ঢাকা দূরের অনেক ব্যাপার আছে, চিন্তা ভাবনার ব্যাপার আছে। এটা যখন আমার বা আপনার পরিবারের কেউ অসুস্থ হবে তখন তাকে যখন সিদ্ধান্ত নিতে হয় যে আমি খুলনায় যাব না ঢাকায় যাব, আমার মনে হয় সে আগে এটাই বেছে নেয় যে না আমি আগে খুলনাতে যাব। তার জন্য অনেক কষ্টসাধ্য আসলে সেই সময়টিতে। আমরা একটু জানতে চাই যে সামনে একেবারেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার কথা আমরা শুনছিলাম, এটি থেকে উত্তরণে আসলে জনপ্রতিনিধি যারা হবেন তাদের কী ধরনের পরিকল্পনা করা উচিত আপনার ছোট করে একটু জানতে চাই। ধন্যবাদ সময় টিভিকে। যে জনপ্রতিনিধি নির্বাচিত হবে তাদেরকে প্রাধান্য দিতে হবে শিক্ষা এবং স্বাস্থ্য, বাসস্থান, এই বিষয়গুলো নিয়ে বেশি গুরুত্ব দিতে হবে। বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্যটা বিগত সরকারের যে সমস্ত কাজ করেছে তার ভিতরে অবহেলিত স্বাস্থ্য, এই স্বাস্থ্যকে কেন্দ্র করে নিয়ে মানুষ কিন্তু বেঁচে থাকে। এই যশোরে অনেক বেসরকারি হাসপাতাল আছে, অনেক ক্লিনিক আছে। এই ক্লিনিক এবং হাসপাতালে অনেক রোগীরা প্রতারিত হয়, কিন্তু সেটি দেখার কেউ নেই সেরকম বলছেন। আমি একজন নবীন ভোটারের কাছে একটু জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আগামী দিনে জনপ্রতিনিধিদের কী করণীয় আছে, আপনি আসলে কী চান, ছোট করে একটু বলবেন। আসসালামু আলাইকুম, সময় টিভিকে ধন্যবাদ। আমরা বিগত সরকারের আমলে স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন আমরা যারা তরুণ এবং এ দেশের মানুষ তারা কোনো কিছু লক্ষ্য করতে পারি নাই। কিন্তু আমরা আগামীতে চাই যে 250 শয্যা হাসপাতাল আছে, এই হাসপাতালটি 500 শয্যা হাসপাতাল বিশিষ্ট রূপান্তরিত হোক। আমরা চাই যশোরে যে করোনারি কেয়ার ইউনিট চালু হয়েছে সেই করোনারি কেয়ার ইউনিটটি পূর্ণরূপে চালু হোক। আমরা চাই এই যশোরের অবহেলিত যে সকল সাধারণ মানুষ তারা যেন স্বাস্থ্য সেবায় সরকারের আওতাভুক্ত হয় এবং সঠিক যে সেবাটি পাওয়া উচিত একজন সাধারণ নাগরিক হিসেবে আগামী যে সরকার প্রতিষ্ঠিত হবে সে সরকারের মাধ্যমে যেন
আমাদের সেই সাধারণ মানুষ, সাধারণ জনগণ সেই স্বাস্থ্যসেবা থেকে যেন বঞ্চিত না হয়। আমরা এটা স্বাস্থ্যসেবা থেকে যাতে করে জনমানুষ বঞ্চিত না হয় তেমন প্রত্যাশার কথা কিন্তু আসলে আমরা শুনছি। আমরা অনেক মানুষের সঙ্গে কথা বলছি, অনেক মানুষ কিন্তু এখানে রয়েছে, শিক্ষা স্বাস্থ্য নিয়ে আসলে কথা হচ্ছে। আমরা আরেকজনের সঙ্গে একটু ছোট করে একটু জানতে চাই যে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে আসলে কী ধরনের করণীয় রয়েছে। ধন্যবাদ সময় টিভিকে। আসলে স্বাস্থ্যসেবার অনেক ধরনের সুযোগ সুবিধা যেগুলো বিগত সরকার যার সুযোগ ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে অনেক উন্নত করার, কিন্তু আসলে তারা ব্যক্তিগত কারণে হোক বা যে কোনো কারণে তারা এটা করেনি। এর জন্য ভুক্তভোগী হচ্ছে এখন সাধারণ জনগণ বা পুরো দেশের মানুষজন। বিশেষ করে আমাদের সদর হসপিটালের কথা যদি বলা হয়, সেখানের পরিস্থিতি এতটাই বাজে বা এতটাই দুর্গম যে যেখানে 250 জনের হচ্ছে ক্যাপাসিটির যে হসপিটালটা, সেখানে প্রায় প্রতিদিনই দেখা যায় যে 150 থেকে 200 প্লাস আরও লোকজন বা 1.5 থেকে 2000 এর অধিক মানুষজন কিন্তু ওখানে অবস্থান। 250 শয্যা হসপিটালে অনেক বেশি মানুষ থাকে। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই, আপনারা তো নিশ্চয়ই সুযোগ সুবিধা নানান কিছু মিলে তো আপনার অসুস্থতা হলে পরে তো হসপিটালে যেতেই হয়। কি অবস্থা হসপিটালের আসলে সরকারি? আসলে হসপিটালে যে আমরা অনেক সময় সিট পাই না, দেখা যাচ্ছে নিচেই যে আমাদের কোনো ব্যবস্থাই ঠিক মতন হয় না। ওই 2-3 দিন যদি ভর্তি থাকি তারপরে সিট পালাম, এরপরেও যে খাদ্য খাবার সেইগুলো ঠিক মতন রুগীরা পায় না। তা আমরা চাচ্ছি যে এইগুলো যাতে সঠিকভাবে রুগীরা পায় বা তাদের সেবা হয়। এইভাবে আমি সামনে যে সরকার আসবে ইনশাল্লাহ যেন ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ করতে পারে, এরকম একটা সরকার আমরা চাই যে এই সব কিছু দেখবে বা দেখভাল করবে বা মানুষের পাশে দাঁড়াবে, এরকম একজন সরকার ইনশাল্লাহ আমরা চাই সামনে। আগামী দিনে তিনি যেরকম বলছেন যে স্বাস্থ্যসেবা নিয়ে যারা কাজ করবেন সেরকম সরকার তারা দেখতে চান। আমরা আরও কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা আছি স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলছি, এই জায়গাটিতে অনেক মানুষ কিন্তু আছেন। আমি একটু ছোট করে একটু জানতে চাই, এখানে আমরা নবীন ভোটারদের দেখতে পাচ্ছি। আগামী দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেমন জনপ্রতিনিধি একটু চান, ছোট করে বলবেন। ধন্যবাদ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী, সুশিক্ষিত, যোগ্য এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা যিনি পূরণ করতে পারবেন এরকমই একজন সংসদ সদস্য প্রার্থী কামনা করছি। আমরা দেখি যে শিক্ষা একটি ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রকে আলোকিত করে, আর রাজনীতি একটি রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করে। সুতরাং যিনি এই রাষ্ট্রটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে আমরা তাকেই চাচ্ছি। এবং এই সংসদ সদস্য প্রার্থীরা যেন সবসময় জনগণের প্রতি দায়বদ্ধ থাকে। আমরা দেখি যে সংসদ সদস্য প্রার্থীরা জনগণের আপামর জনসাধারণের ভোটে নির্বাচিত হন, কিন্তু নির্বাচিত হওয়ার পরপরই তারা জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাধারণ জনগণ তাদের কাছে পৌঁছাতে পারে না দলীয় লেজুর ভিত্তিক চর্চা এছাড়া বিভিন্ন ক্রাইটেরিয়াতে। সেক্ষেত্রে তারা যেন সর্বদা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এরকম একজন সংসদ সদস্য প্রার্থী চাই। এবং এই সংসদ সদস্য প্রার্থীদের কাছে আমাদের চাওয়া হচ্ছে তারা যেন সকলের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করে। যদি মৌলিক অধিকারের কথা বলতে হয় আমরা বলবো আমরা শিক্ষার কথা। আমরা দেখি যে শিক্ষাকে কীভাবে বাণিজ্যিকরণ করা হয়েছে এবং জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা পেয়েছি। এই নিরপেক্ষ সরকার ব্যবস্থার সময়ে এই যারা সংসদ সদস্য পদপ্রার্থীরা যারা আগামীতে নির্বাচিত হতে চলেছেন তারা তাদের সন্তানদেরকে কি এই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে পড়াচ্ছেন কিনা সেইটাও আমাদেরকে নজরদারি দেখতে হবে। এবং চিকিৎসার কথা যদি বলি, আপনি দেখবেন যে আমাদের যশোরে একটা 250 শয্যা বিশিষ্ট একটি সরকারি হাসপাতাল রয়েছে এবং দেখবেন সেই হাসপাতালকে কেন্দ্র করে একাধিক প্রাইভেট হাসপাতাল গড়ে উঠেছে। যেই একজন প্রান্তিক এলাকা থেকে একজন মানুষ চিকিৎসা সেবা নিতে যাচ্ছে, যিনি সরকারি হাসপাতাল থেকে যে চিকিৎসকের কাছে যে চিকিৎসা সেবাটা পাচ্ছেন, বেসরকারি হাসপাতাল থেকে কিছু অর্থের বিনিময়ে তার থেকে সেই চিকিৎসা সেবার পার্থক্য আকাশ পাতাল। ধন্যবাদ। আপনি আসলে বলতে চাচ্ছেন যে আসলে যাতে করে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা যাতে করে জনমানুষের যাতে করে যে চিকিৎসা সেটি যাতে করে নিশ্চিত হয় তেমন প্রত্যাশার কথা শুনছি। আমরা আরও কথা শুনবো। আমরা একটু যেতে চাই শরীয়তপুরে, সেখানে রয়েছে আমার সহকর্মী BM ইসরাফিল। তার কাছ থেকে জানবো শরীয়তপুরের নির্বাচনী আমেজ এবং সবশেষ পরিস্থিতি। পদ্মা, মেঘনা, কীর্তিনাশা ও জয়ন্তী নদী ঘেরা এই শরীয়তপুর জেলা। এখানে কৃষি, মৎস্য ও প্রবাসী আয়েই সমৃদ্ধ। এই জেলায় আপনার আয়তন হচ্ছে 1170.82 বর্গ কিলোমিটার, বর্তমানে যার লোক সংখ্যা প্রায় 18 লাখ। এখানে মোট 3টি সংসদীয় আসন রয়েছে। এই 3টি সংসদীয় আসনের মধ্যে বিএনপি, জামায়াত ইসলামী বাংলাদেশ, এনসিপি সহ গণ অধিকার পরিষদ, বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ
অন্যান্য ইসলামী সংগঠনগুলোও কিন্তু এখান থেকে নির্বাচন করার একটি সম্ভাবনা রয়েছে এবং অনেকেই এখানে মনোনয়নপত্র কিনেছেন, জমা করেছেন। তো এখানে শরীয়তপুর জেলায় কিন্তু মোট 3টি আসনের মধ্যে শরীয়তপুর সদর এবং জাজিরা উপজেলা এবং তার সাথে পদ্মা দক্ষিণ থানা নিয়ে শরীয়তপুর 1 অর্থাৎ সংসদীয় আসন 221, তা শরীয়তপুর 2 হচ্ছে নড়িয়া উপজেলা এবং সখীপুর থানা এবং আপনার ভেদরগঞ্জের একটি অংশ নিয়ে শরীয়তপুর 2, যেটি হচ্ছে সংসদীয় আসন 222 এবং শরীয়তপুর 3 আসন যেটি হচ্ছে আপনার গোসাইরহাট উপজেলা, ডামুড্ডা উপজেলা এবং আপনার ভেদরগঞ্জের একাংশ নিয়ে এই গোসাইরহাট অর্থাৎ শরীয়তপুর 3, এটি হচ্ছে সংসদীয় আসন 223। এই 3টি আসনে অর্থাৎ শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে আপনার 11,49,882টি। এর মধ্যে ভোট রয়েছে, এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে 5,99,882 ভোট এবং নারী ভোটার রয়েছে 5,49,945 ভোট এবং এখানে তৃতীয় লিঙ্গ অর্থাৎ হিজড়া ভোট রয়েছে 16টি। শরীয়তপুর জেলায় কিন্তু মোট 65টি ইউনিয়ন রয়েছে। এই 65টি ইউনিয়ন অর্থাৎ শরীয়তপুর জেলায় কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 392টি এবং ভোট কক্ষের কথা যদি বলি সেখানে ভোট কক্ষ রয়েছে 2,230টি। মোট কথা হচ্ছে শরীয়তপুর জেলার যে এই 3টি আসন রয়েছে, এতে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, শরীয়তপুর জেলার সভাপতি যিনি শরীয়তপুর 2 আসন থেকে নির্বাচন করছেন জনাব শফিকুর রহমান কিরণ এবং শরীয়তপুর 1 আসন থেকে যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন সাইদ আহমেদ আসলাম, বিএনপি থেকে যিনি করছেন তিনি শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। অন্যদিকে শরীয়তপুর 3 আসন থেকে যিনি নির্বাচন করছেন তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এর সাথে আমরা দেখেছি যে এখানে জামাত ইসলাম থেকে নির্বাচন করছেন এবং গণ অধিকার পরিষদ, এনসিপি এবং অন্যান্য যে ইসলামিক সংগঠনগুলি রয়েছে তারাও এখান থেকে নির্বাচন করছেন। তবে নির্বাচনের আগে আমরা যেটি দেখেছি সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষের সাথে আমরা যেভাবে কথা বলেছি সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানকার মানুষের ভিতরে কিন্তু নির্বাচনের যে একটি ভাব, মানুষের ভোট দেওয়ার যে একটি তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে সঠিক ব্যক্তিকে দেওয়ার জন্য যে ধরনের একটি প্রয়াস সেটি কিন্তু তাদের রয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে এই শরীয়তপুরের 3টি আসনই কিন্তু আওয়ামী অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত এবং এখানে তারাই একসময় এখানে ছিল। এবার যেহেতু তারা নির্বাচনে নেই সেখানে কিন্তু এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা যদি বলে থাকি সেই ক্ষেত্রে আপনার বিএনপির সাথেই অন্য কারো যে কারো সাথে নির্বাচিত হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এখানে নবীন এবং প্রবীণ যে ভোটাররা রয়েছে তাদের ভিতরে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা রয়েছে। বিশেষ করে প্রবীণরা কিন্তু এবার তারা চাচ্ছে যে আমরা সঠিক এবং সঠিক সুন্দর যাকে দিয়ে আগামীতে মানুষের যে মৌলিক অধিকার যেটা রয়েছে সেটা পূরণের যিনি কাজ করবেন তাকেই তারা এবার নির্বাচিত করবেন, আগামী সংসদ সদস্য হিসেবে দেখতে চান। সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রবীণদের ভিতরেও একই বিষয় রয়েছে এবং প্রবীণরাও কিন্তু আগামীতে ভোটের মাঠের খবর আবার একটু ফিরতে চাই যশোরে। এখানে কিন্তু অনেক মানুষ রয়েছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে এখন পর্যন্ত আসলে নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ সময় টিভিকে। আমি যশোর সদর উপজেলার 1 নম্বর হৈবতপুর ইউনিয়নের জনগণের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের যারা আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ জানিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে এখন পর্যন্ত পরিবেশ ভালো, তারপরেও আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ভোটারদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে কোনো একটি দলের পক্ষ থেকে, যাতে তারা ভোট দিতে না যেতে পারে, ভোট দিতে না যায়, এভাবে কিছু ভয়ভীতি তারা দেখাচ্ছে। এবং কিছু অভিযোগ আছে আসলে যে কোর্টে আসলে আমরা শুনছিলাম। আমরা একটু মাদক চোরাচালানের একটু কথা বলতে চাই। যশোরের সীমান্তবর্তী এলাকা, মাদকের আসলে কি অবস্থা, প্রশাসনের তৎপরতা কীরকম? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই সময় টিভিকে, বাংলাদেশের ঐতিহ্যবাহী 7 মাইল কাঁচা বাজারে আজকে এসে জনগণের এই মতামত নেওয়ার জন্য। আগামী নির্বাচনে আমাদের এই যশোর সদর আসনে আপনারা জানেন যে যশোর একটা সীমান্তবর্তী জেলা, এখানে মাদকের একটা ব্যাপক একটা মাদক এবং সন্ত্রাস আমরা দেখতেছি। জুলাইয়ের 5 তারিখের পরের থেকে তেমনভাবে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হচ্ছে না, অস্ত্রবাজ তাদের চিহ্নিত অস্ত্রধারী তাদেরকে গ্রেপ্তারের আমরা গাফলতি দেখতেছি প্রশাসনের। আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনের আগে চিহ্নিত যে সমস্ত অস্ত্রধারী সন্ত্রাসী মাদক ব্যবসায়ী তাদেরকে গ্রেপ্তারে আমরা জোর দাবি জানাচ্ছি। যেমনটি আসলে শুনছিলাম যে একজন বলছেন, আমরা একটু একজন নবীন ভোটারের সঙ্গে একটু কথা বলতে চাই যে যশোরের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে কেমন এখন?
যশোরের সার্বিক আইন শৃঙ্খলার পরিস্থিতির দিক থেকে দেখতে গেলে যশোরের আইন শৃঙ্খলার পরিস্থিতি ঠিকমতো নাই। 5 আগস্টের পরে আমরা যেভাবে ভাবছিলাম যে জনপ্রতিনিধিরা মিলে সবাই একসাথে মিলে আমরা যেভাবে সুস্থ শৃঙ্খলা একটা আইন শৃঙ্খলা বাহিনী পাবো সেটা হয় নাই। সে আইন শৃঙ্খলা বাহিনী পুরোটা একটা দলের দিকে নিয়ন্ত্রিত হয়ে গেছে। তারা হচ্ছে প্রান্তিক পর্যায়ে যে জনগণের সুবিধা সেটা তারা দিচ্ছে না। প্রান্তিক পর্যায়ে সুবিধা কম আছে। একটু জানতে চাই যে মাদকের অবস্থা কি আসলে যশোর এখন পর্যন্ত? যশোরে মাদকের অবস্থা খুবই ভয়াবহ। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রান্তিক পর্যায় থেকে বিভিন্ন খুবই নিম্ন অঞ্চলগুলোতেও যশোরের মাদকের খুবই ভয়াবহ অবস্থা। বেনাপোল পোর্টটা আমাদের এই দিক থেকে মাদক বেশি আসে। এই বেনাপোল পোর্ট কেন্দ্রিক এবং যশোরের সকল অঞ্চলে মাদকের প্রচণ্ড প্রভাব রয়েছে। আমাদের পুলিশ প্রশাসন বা প্রশাসনটা খুব ভালোভাবে এটা দেখতেছে না। যা অভিযোগ আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য তৎপরতা নিয়েও অভিযোগ করছেন অনেকে। আমরা একটু ভবদহনের কথা বলতে চাই। বলা হয় যে ভবদহ যশোরের কান্না, যেটি বছরের একটি বড় সময় জুড়ে কিন্তু আসলে সেই জায়গাটি অনেক জায়গা মনিরামপুর কেশবপুর এলাকা আসলে প্লাবিত থাকে। আমি একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে ভবদহর আসলে কী অবস্থা, এটি নিয়ে এত নানান সময় কাজ হয়, এখন পর্যন্ত আসলে এখন জনপ্রতিনিধিদের কেমন দেখছেন আসলে ইশতেহারে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। এখানে আমরা আমার ভোট আমি দেব, যোগ্য ব্যক্তিকে ভোট দেব এবং যারা এখানে ন্যায় ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে এবং যেখানে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, যেখানে কোনো সহিংসতা থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না। ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে যারা বিশৃঙ্খলা থাকবে না, তেমন পরিস্থিতি তেমন মানুষকে আপনারা ভোট দিবেন। আপনার কাছে একটু ছোট করে জানতে চাই যে যশোরের যেই বিনোদনের জায়গাটি আসলে কীরকম? আমরা জানি যে সবচাইতে বড় সিনেমা হল মনিহার সিনেমা হল ছিল যশোরে। আরও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যশোর অনেক বেশি ঐতিহ্যবাহী ছিল। এখনকার অবস্থানটি কীরকম আসলে? বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী হচ্ছে যশোর জেলা এবং এটা মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি, সেই হিসাবে সংস্কৃতির পীঠস্থান এবং আমাদের ঐতিহাসিক মনিহার সিনেমা প্রেক্ষাগৃহ কোনো ক্রমে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে এবং যশোর জেলায় মোট 157টি আমাদের তালিকাভুক্ত সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, যেটি অনেক কষ্ট করে তাদের সাংস্কৃতিক কর্মকাণ্ড অনুশীলন চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা বারবার দাবি জানিয়েছি যে যশোরে একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপনের, কিন্তু বিগত সরকারের সময় আমরা তার কোনো আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা পাইনি এবং জাতীয় রাজস্বে আমরা দেখেছি যে বারবার দাবি জানিয়েছি যে ক্রীড়া এবং সংস্কৃতিতে যথেষ্ট পরিমাণ প্রণোদনা এবং সংস্থান রাখার, কিন্তু দুর্ভাগ্যবশত সংস্কৃতি একটা জাতিকে বাঁচিয়ে রাখে, সংস্কৃতি আন্তঃসম্প্রদায় সম্প্রীতির একটা বাতাবরণ তৈরি করে, সেক্ষেত্রে কোনোভাবেই নজর দেওয়া হয়নি ক্রীড়া এবং সংস্কৃতিতে যথাযথ নজর দেওয়া হয়নি। আগামী দিনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারা দেবেন সেই প্রত্যাশা করছে। আপনার কাছে ছোটো করে একটু জানতে চাই যে নির্বাচনের সার্বিক পরিবেশ কেমন দেখছেন এখন পর্যন্ত? এখন পর্যন্ত নির্বাচনের সার্বিক যে পরিবেশ সেটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয়নি এবং সন্ত্রাসীরা আমরা দেখছি যে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, অস্ত্রবাজি করছে, হুমকি দিচ্ছে, চাঁদাবাজি করছে, তার যথাযথ পদক্ষেপ প্রশাসনের তরফ থেকে আমরা পাচ্ছি না। লেভেল প্লেইং ফিল্ড এখনো হয়নি, সেটা হয়নি। আমরা চাই এমন একটি নির্বাচন ব্যবস্থা যেখানে সুষ্ঠু মানুষ যার ভোট সে সঠিকভাবে দিতে পারবে। ধন্যবাদ আপনাকে। যে আমরা শুনছিলাম তিনি বলছেন যে সবাই সঠিকভাবে ভোট দিতে পারবে। আমরা একটু কথা বলতে চাই আমার সহকর্মী জুয়েল মৃধা আপনার সঙ্গে। আমরা নানান অভিযোগের কথা শুনছিলাম, যেরকম আমরা সংস্কৃতির কথা শুনলাম, সেই তিনি বলছেন যে সঠিকভাবে প্রণোদনা আসেনি। সব মিলে আসলে প্রশাসন আসলে এই জায়গাগুলোতে কেমন তৎপরতা দেখিয়েছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে যে এই ধরনের উন্নয়ন কাজে জনপ্রতিনিধিদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। আমি এর আগেও বলেছি যে আমাদের যে জনপ্রতিনিধিরা ছিল 6 জন এমপি কখনো যশোরের স্বার্থে কখনো একসাথে এক টেবিলে বসতে পারিনি, একসাথে কোনো দাবি দেওয়া পূরণ বলতে পারিনি এবং ব্যক্তিগতভাবে পৃথকভাবেও তারা দাবি দেওয়া তুলতে পারেনি। ফলে যশোরের যেসব সম্ভাবনা ছিল কোনো সম্ভাবনাকেই কাজে লাগানো যায়। আপনার কাছে আমি একটু প্রশ্ন করতে চাই, আমরা জানি যে এখানে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক আছে, অর্থাৎ আইটি খাতের একটি সম্ভাবনা জায়গা ছিল, সেটা এখন কি অবস্থায় আছে? আচ্ছা, আইটি খাতে আমাদেরকে একটা স্বপ্ন দেখানো হয়েছিল, 306 কোটি টাকা ব্যয়ে এখানে যশোর সফটওয়্যার টেকনোলজি পার্ক নির্মাণ করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল ন্যূনতম 5000 লোকের কর্মসংস্থান হবে আইটি বেসড এবং তরুণরা সবাই এখানে চাকরি পাবে, বিদেশি বিনিয়োগ আসবে। আসলে তার কোনো কিছুই হয়নি। লোকাল কিছু উদ্যোক্তা এবং ঢাকার কিছু উদ্যোক্তাকে যাদের নিয়ে আসা হয়েছিল, এর ভিতরে অধিকাংশ উদ্যোক্তা কিন্তু এই জায়গা ছেড়ে চলে গিয়েছে এবং যারা স্থানীয় উদ্যোক্তা তারাই এখানে রয়েছে, তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। ধরে রাখা সম্ভব হয়নি কেন? আসলে বিদেশি বিনিয়োগ হওয়ার জন্য যেটা দরকার বা প্রযুক্তিগত
যে সেবাগুলো দেশের মধ্যে তৈরি করার দরকার, সরকার থেকে সেই জিনিসগুলো করা হয়নি। প্রণোদনা দেওয়া হয়নি সঠিকভাবে, সেটি বলছেন। আমরা আরেকটু কথা বলতে চাই। আমরা শুরুতে যেমন আসলে কথা বলছিলাম, আমরা জানি যে যশোরে ভৈরব নদ যেমন রয়েছে, কপোতাক্ষ নদ রয়েছে, একই সঙ্গে ভবদহকে বলা হচ্ছে যশোরের কান্না। আমি আরেকটু কথা বলতে চাই, আমি আপনার কাছে আরেকবার আসতে চাই যে ভবদহ নিয়ে আসলে এখন পর্যন্ত কি অগ্রগতি হয়েছে, সেই যে মানুষের ভোগান্তি আসলে কত দূর? ভবদহের কাজ চলছে, আশা করা যায় অচিরেই ভবদহ ঠিক হয়ে যাবে। আর আমাদের সামনে যে নির্বাচন আছে, এই নির্বাচনে আমরা আশা করি যশোরের যে পরিস্থিতি, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। এটা যে আমরা আশা করি হবে না, আসলেই হবে। এবং আমাদের এখানে যে প্রার্থীরা আছে তাদের মধ্যে দুইজন প্রার্থী, একটা হচ্ছে ধানের শীষ, একটা হচ্ছে দাঁড়িপাল্লা। আশা করা যায় ধানের শীষ বিজয়ী হবে এবং আমরা তার মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমি একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে যেই নদী খননের যে বিষয়গুলো আমরা দেখছি যে ভৈরব নদী এখনো পর্যন্ত কিন্তু প্রায় মৃতপ্রায় অবস্থা রয়েছে, প্রশাসনের নজরদারি আসলে কেমন দেখে? ধন্যবাদ সময় টেলিভিশনকে। প্রশাসন আমরা যা দেখেছি যে তারা তাদের যে স্বচ্ছতার ভিত্তিতে যেভাবে নদী খনন করা প্রয়োজন ছিল সেভাবে তারা করেনি। আমার কাছে মনে হয়েছে যে এখানে স্বজনপ্রীতি এবং অন্যভাবে ব্যবস্থা করা হয়েছে, যার কারণে যেভাবে সুযোগ সৃষ্টি হওয়ার কথা ছিল সেভাবে সুযোগ। স্বজন প্রীতির অভিযোগ করছেন, আমি একটু পেছনে যেতে চাই। অনেক মানুষ কিন্তু আজকের এই চায়ের আড্ডা আমাদের এখানে আছেন। আপনার কাছে একটু আসতে চাই যে একেবারেই সামনে তো জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট, কেমন বোধ করছেন? নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন? পরিবেশ কেমন দেখছেন? ধন্যবাদ সময় টিভিকে আজকের এই যশোরে এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আসলে আমাদের যশোরে নির্বাচনী হাওয়া ইতিমধ্যে চলে এসেছে। আমরা মানে পথে প্রান্তরে আমাদের যে সমস্ত নেতা যারা আছে, যারা নির্বাচনে প্রার্থী, তারা ইতিমধ্যে প্রচারণা শুরু করেছেন। আমাদের দুইজন হেভিওয়েট প্রার্থী, তার ভিতরে সবচেয়ে ধন্যবাদ আপনাকে। তিনি বলছেন যে প্রচার প্রচারণা জমজমাটভাবে চলছে। আমরা কয়েকজন নারীকেও দেখতে পাচ্ছি, একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে যশোরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন, কর্মজীবী নারীদের নিরাপত্তা ব্যবস্থা কেমন, একই সঙ্গে যারা উদ্যোক্তা হতে চান তাদের জন্য পরিবেশটা আসলে কেমন দেখছেন? এখন আপাতত একটু সমস্যা যাচ্ছে দেখতেছি। তা হলো মহিলারা তো নিজের ইচ্ছা একটু বের হতে পারে না স্বাধীনভাবে। তা আমরা চাই যে এই দলই আসুক না কেন, যেন একটু মহিলাদের নিরাপত্তার দিকে একটু যেন নজর দেয়। যে দলই ক্ষমতা আসুক নারীদের নিরাপত্তা যাতে করে নিশ্চিত করেন, তেমন প্রত্যাশার কথা কিন্তু আমরা শুনছি। আমরা দু একজনের সঙ্গে একটু কথা বলতে চাই আবারও যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেমন পরিবেশ দেখছেন, প্রার্থীদের কাছে যারা জনপ্রতিনিধি হবেন কেমন প্রত্যাশা, ছোট করে বলুন। বসুন, আপনি বসে বলুন প্লিজ। আমরা এমন এক প্রার্থী চাই যে আগামী দিনের তরুণের ভাবনায় যশোর বিনির্মাণে সহায়তা করবে। যে আগের দিনগুলোর মতন যে শিক্ষা অঙ্গনে কোনো উন্নয়ন নেই কিংবা যশোরে কোনো উন্নয়ন নেই, আমরা দেখেছি বিগত 17 বছর আমাদের যশোরে কোনো উন্নয়নই নেই। আমাদের শিক্ষা অঙ্গনে কোনো উন্নয়ন, আমরা যে জায়গায় বসে আছি সেটাও যশোরে এক সংসদ সদস্যর জায়গা। আমাদের একটু পাশেই যে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, আমরা পান্থাভাত খেয়ে যে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারি, সেই বিশ্ববিদ্যালয় আমাদের সাবেক সংসদ সদস্য তরিকুল ইসলামের হাতে গড়া। তো আমরা এমন একটা প্রার্থী চাই যে আগামী দিনে আরও উন্নয়ন করবে তেমন প্রার্থী। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যদি একটু প্লিজ দাঁড়িয়ে কথা বলেন যে কেমন কেমন জনপ্রতিনিধি চান, আপনি একটু দাঁড়াবেন প্লিজ। কেমন জনপ্রতিনিধি চান আগামী দিনে যারা আসলে যশোরের জন্য কাজ করবেন? আমরা আগামী দিনে আমরা এমন প্রার্থী চাই যে তারুণ্যের ভাবনাকে ভাববে। আগামী দিনে আমরা তরুণ ভোটাররা দীর্ঘদিন আমরা ভোট দিতে পারিনি। আমরা বিগত নির্বাচনে মিডনাইটের নির্বাচনে দামি নির্বাচনে ভোট দিতে পারিনি। আমরা তরুণদের এবার অনেক প্রত্যাশা, আমরা তরুণদের অনেক প্রত্যাশার কথা বলছেন যে এর আগে তারা ভোট দিতে পারেননি, সেই ভোট আসলে এবার দিবেন এমন প্রত্যাশার কথা কিন্তু আসলে তারা বলছেন। আমরা আসতে চাই সেই জায়গাগুলোতে। আমরা কথা বলছিলাম আসলে যেই সার্বিক ব্যবস্থা নিয়ে কিন্তু আসলে কথা বলছিলাম। আমরা এখানকার নানান মানুষজন রয়েছে, নানান শ্রেণী পেশার মানুষ রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছি, তাদের সমস্যা সংকট সম্ভাবনার কথাও কিন্তু আসলে আমরা জানলাম। তাদের প্রত্যাশা তারা সুন্দর নির্বাচন করতে পারবেন, সেই প্রত্যাশার কথা কিন্তু তারা আসলে বলছেন। আমরা প্রতিদিন এমন একই সময়ে নির্বাচনের পথচলানের দর্শক আপনাদের সঙ্গে থাকি। আজকে ছিলাম আমরা যশোরে, আগামীকাল থাকবো সাতক্ষীরায়। সবাই সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সময়ের সঙ্গে থাকুন।